আর সংখ্যক বস্তু তুলবে, 5টার মধ্যে থেকে তুমি আর সংখ্যক জিনিস। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তো চলো আজকে আমরা তোরা যে যা বলিস ভাই আমার বিন্যাস সমবায় শেখা চাই। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শুভদীপ দা, তোমাদের ম্যাথসের ফ্যাকাল্টি। তো আরও একবার ক্লাস 11 তোমাদের স্বাগতম। তো আজকে মূলত আমরা নিয়ে চলে এসেছি একটি নতুন চ্যাপ্টার। আমরা আগের লেকচারে করেছিলাম রিলেশন ফাংশনের যে পার্ট 6, সেখানে আমরা পার্ট 6টা পার্টে আমরা রিলেশন ফাংশন চ্যাপ্টারটাকে পুরো একদম ক্লোজ করেছিলাম। তো সেটা আজকে আমরা আবার একটা নতুন ক্লাস শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। আর রিলেশন ফাংশনের ক্লাসটি যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে নাও, প্লে লিস্টে রয়েছে, তারপরে এটি দেখবে। তো যদিও এটি একটা আলাদা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের উপর নির্ভরশীল নয়, দেখতেও পারো এটা। তো যারা রিলেশন ফাংশন দেখোনি তারা আগে দেখে নাও, কারণ এটা একটা খুবই ভালোভাবে একদম ধরে ধরে তোমাদের বেসিক থেকে তুলেছি। তো কনসেপ্ট একদম কন্টেন্ট দেখলেই বুঝতে পারবে কোন লেভেলে দিয়েছি। আর এমসিকিউ তো একদম ভুড়ি ভুড়ি প্র্যাকটিস করিয়েছি, এসএনদে বইয়ের তো সব এমসিকিউ করিয়ে দিয়েছি, সে পুরো একদম ধরে ধরে করিয়ে দিয়েছি, একটাও বাদ দেখাতে পারবে না। তো চলো আজকে তাহলে আমরা মূলত করব একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য, যেটির নাম হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো এটা বিন্যাস সমবায় বাংলা নামটা। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। এটি সকলের অর্থাৎ ক্লাস 11-এর যে স্টুডেন্টরা অনেকেই বলে যে ভয় করে এই চ্যাপ্টারটা, তো আমি তোমাদের এমনভাবেই পড়াবো চ্যাপ্টারে কোনো ভয় লাগবে না, চ্যাপ্টারটা মজা লাগবে করতে, অঙ্কগুলো করতে মজা লাগবে। আর সত্যিকারেরই এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়। তো দেখবে যখন তোমরা আস্তে আস্তে অঙ্ক করতে করতে বুঝে যাবে, তাহলে খুবই মজা লাগবে অঙ্কগুলো করতে। তো চলো আজকে আমরা তাহলে করব মানে সেম পারমুটেশন কম্বিনেশনের বিন্যাস সমবায়ের পার্ট 1 লেকচার ক্লাস 11-এর জন্য। তো আজকে বেশি না বকে তাহলে লেকচারটা শুরু করা যাক। আর যারা যারা চ্যানেলে নতুন হয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর বেল আইকনটি অন করে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের সামনে চলে আসে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুদের যত শেয়ার করবে তত আরও বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমাদের ক্লাসগুলো করতে পারবে এবং তারা উপকৃত হবে। তো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কারণ লাইক সাবস্ক্রাইব এসব করলে আমাদের একটু মোটিভেশন বাড়ে, ক্লাস আরও ইনক্রিজ করে আমরা করতে পারি। তো চলো আজকে তাহলে শুরু করব আমরা পারমুটেশন কম্বিনেশনের পার্ট 1 আমরা শুরু করব। তো চলো পারমুটেশন কম্বিনেশনের আমাদের দেখে না যাক কি ব্যাপারটা কি বিন্যাস সময়। আর আবারও বলছি ক্লাসটি পুরোটা দেখবে, স্কিপ করে করে দেখবে না, তাহলে বুঝতে গন্ডগোল হবে। আর এমনই এই ক্লাসটা তোমাদের জন্য এনেছি না, তো এটা তোমাদের জন্য থাকছে একটা মজাদার ক্লাস। 3D অ্যানিমেশনের সাথে আমরা ক্লাসটা দেখো, মানে অর্থাৎ এক্সাম্পল, পুরো বাস্তব এক্সাম্পল দিয়ে আমরা ক্লাসগুলো দেখব। তাই জন্য বলছি স্কিপ করবে না, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা ভালো করে ক্লাসটা বুঝে নাও, কারণ একবার বুঝে নাও তাহলে আর সমস্যা হবে না। তাহলে আজকে আমরা করবো পারমুটেশন কম্বিনেশন অর্থাৎ বিন্যাস বা সমবায়। আচ্ছা স্যার, বিন্যাস বা সমবায় জিনিসটা কি? দেখো প্রথমে আজকে আমরা করব বিন্যাস জিনিসটা কি, যেহেতু পারমুটেশন বা কম্বিনেশন, তাহলে আগে আজকে আমরা বিন্যাস জিনিসটা করব, কম্বিনেশন বা সমবায় পরে শিখবো। তো একটুখানি তোমাদের আগে ধারণাটা দেওয়া যাক যে বিন্যাস কোনটাকে বলে আর সমবায় কোনটাকে বলে, অর্থাৎ পারমুটেশন কোনটাকে বলে, কম্বিনেশন কোনটাকে বলে। তো ধরো তোমাদের একটা, ধরো 3টা আমি লেটার নিয়েছি বা অ্যালফাবেট নিয়েছি XYZ, ঠিক আছে। এবার কি বললাম যে 3টে লেটার থেকে 2টো করে নিয়ে তোমরা বিন্যাস বা সমবায় কত রকম ভাবে কি করা যায় করো। তো সে বলবে 2টো করে নেবো স্যার, তাহলে তো আমি এটা নিতে পারি, 2টো করে নিলে XY YZ আর ZX, হ্যাঁ নিতে পারো। কেউ বলবে না আরও তো হবে স্যার, YX ZY আর XZ,
এগুলো তো তাহলে হবে। হ্যাঁ স্যার হবে, এগুলোকে উল্টে দিলেই তো এগুলো আসছে, এগুলো তো একটা আলাদা আলাদা হবে। কেউ বললো যে, কেউ একজন বললো যে স্যার এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স আমি এগুলোই নেবো, কারণ স্যার এগুলোকে উল্টে দিলেও তো সেই একই আসছে। এক্স ওয়াই কে উল্টে দিলে ওয়াই এক্স, সেটা তো একই আসছে। কেউ বলছে এরকম, তার মানে কেউ ভাবছে এটাকে আলাদা আলাদা এগুলোকে, আবার কেউ ভাবছে একই। তো তাহলে দেখে নাও কার বোঝার জন্য মানে কে ভালো ঠিকঠাক মানে বুঝছে। ঠিকঠাক বুঝছে বলতে গেলে দুজনেই যে যেরকম ভাবে বুঝছে সেটা তার উপর নির্ভর করছে, কারোরটা ভুল বলা যাবে না। সেও বলেছে যে এই দুটো একই হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন দুবার করে লিখবো, একবার করে লিখবো। তো এখান থেকে নিয়ে আসছে আমাদের বিন্যাস আর সমবায়ের কনসেপ্টটা। দেখো বিন্যাস আর সমবায়, বিন্যাস মানে কি বিন্যস্ত করা। এবার বিন্যাস মানে ধরো তোমাদের একটা রোল নাম্বার হয়, তোমরা তো রোল নাম্বার কেমন করে স্যার ম্যাডাম স্যারেরা ডাকে 1 2 3, একটা ভালোভাবে একটা বিন্যাস অনুযায়ী ডাকে 4। কেউ তার এরকম ডাকেন 1 রোল নাম্বার 1, রোল নাম্বার 10, রোল নাম্বার 13, রোল নাম্বার 2, এরকম করে তো কেউ রোল কল করে না, নিশ্চয়ই পর পর এরকম করে একটা সিকোয়েন্স আছে। অর্থাৎ সেম ভাবে বিন্যাসের ক্ষেত্রেও সেম, অর্থাৎ ম্যাটার করছে। ধরো অ্যালফাবেটিক্যালি এ বি সি ডি তোমাকে সাজাতে বললো, এ বি তুমি নেবে পরপর, তারপরে বি সি এরকম নেবে। তার মানে এইখান থেকে কি বুঝতে পারছো, বিন্যাস মানে হচ্ছে অর্ডারটা ম্যাটার করবে। তার মানে আমি কি বলতে পারি, এটাকে আর এটাকে কি আমি বলতে পারি, দেখো এটাকে বিন্যাস বলতে পারি। কারণ কি, বিন্যাস মানে অর্ডারটা ম্যাটার করছে, অর্থাৎ বিন্যাস হচ্ছে এক্স ওয়াই। একজন বলল, সে আবার বলবে স্যার ওয়াই এক্সও তো তাহলে বিন্যাসের মধ্যে পড়ে যাবে। কারণ কি, আমি একটা কথা বারবার বলছি, বিন্যাসের ক্ষেত্রে অর্ডারটা প্রচুর ম্যাটার করে। তাহলে বিন্যাসে যদি অর্ডার ম্যাটার করে এটাকে বিন্যাস বলবো। কেন, কারণ দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স একটা হলো, এবার ওয়াই এক্সও তো একটা মানে বিন্যাস হয়ে আছে, অর্ডার হিসেবে রয়েছে। তো এইগুলো আলাদা আলাদা ধরবো। তার মানে বিন্যাসে কি অর্ডার বা ক্রম ম্যাটার করে। আর সমবায়টা কি, সমবায় মানে ধরো এই যে এইটা এক্স ওয়াই মানেও যা, ওয়াই এক্স মানেও তা, এটা ক্রম ম্যাটার করবে না। সে তুমি এক্স ওয়াই লেখো আর ওয়াই এক্স লেখো, কি ক্রমে রয়েছে ম্যাটার করবে না, দুটোই সেম। তখন যদি এইটা বোঝায় তখন সেটাকে বলা হয় সমবায়। সমবায় তাহলে এইখানে কি হচ্ছে, ক্রম বিবেচ্য বা ক্রম ম্যাটার করে, এটা লিখতে পারো। তাহলে আশা করি বোঝা গেল যে বিন্যাস আর সমবায় জিনিসটা কি। এবার বলবে তোমরা স্যার অঙ্কে তাহলে প্রশ্নে বুঝবো কি করে। দেখো প্রশ্নে বোঝার ছক, তাহলে এখানে বুঝতে পারলে তো, তিনটে দিয়ে দুটো করে নিয়ে এইখানে তাহলে বিন্যাস, তার মানে সম্পূর্ণ আলাদা বিন্যাস আর সমবায়। এখানে 6 রকম ভাবে করা যাচ্ছে, এখানে কিন্তু করা যাচ্ছে 3 রকম ভাবে। তাহলে বুঝতে পারলে তফাৎটা কোথায়, বিন্যাস আর সমবায়। আর মনে রাখার ট্রিক হচ্ছে কি, বিন্যাস মানে হচ্ছে সমস্ত অর্ডারটা ম্যাটার করবে, বিন্যস্ত ভাবে জিনিসটা থাকবে। সমবায় মানে কি, সমবায় মানে তাদের মধ্যে যে সমবায়টা হচ্ছে, অর্থাৎ এইটা আর এইটা ধরো, এইটা আর এইটা ধরো, এগুলো কি হচ্ছে, সব একই জিনিস, খালি ওলট পালট করে লেখা হয়েছে, মানে উল্টে ঘুরিয়ে লেখা হয়েছে। তাহলে যেগুলো ঘুরিয়ে লেখা হচ্ছে, যেগুলো ম্যাটার করছে না, অর্ডারটা ক্রম বিবেচ্য নয়, সেইটা হচ্ছে সমবায়। ক্রম বিবেচ্য নয় সেটা হচ্ছে সমবায়, আর যেটা ক্রমটা বিবেচ্য সেটা হচ্ছে বিন্যাস। এবার কিভাবে বলবে যে স্যার অঙ্কে তাহলে কিভাবে আমাকে লেখাটা দেয়া থাকবে, যে কোনটা বিন্যাস আর কোনটা সমবায় আমি কিভাবে করব। দেখো বিন্যাস যখন থাকবে তখন অঙ্কে কিরকম ভাবে লেখা থাকবে, যে এটা বিন্যস্ত করো, বিন্যস্ত করো। আচ্ছা এটাকে, আর যদি এটা সমবায় হিসেবে তোমাকে অঙ্কে দেয়া থাকে তখন দেখবে, বলবে এটা কত উপায়ে নির্বাচন করা যাবে, অর্থাৎ নির্বাচনটা তোমাকে উল্লেখ থাকবে, তখনই বুঝে যাবে যে সমবায়। কারণ এরকম ভাবেই তো নির্বাচনটা করতে পারবো। আর বিন্যস্ত মানে কি, এরকম ভাবে বিন্যাস করতে পারবো। তার মানে বিন্যস্ত লেখা থাকবে যেখানে,
সেখানে হচ্ছে বিন্যাসটা ম্যাটার করবে। অর্থাৎ ক্রম এখানে লেখাও থাকবে, ক্রম বিবেচ্য বলেও লেখা থাকতে পারে কোনো কোনো জায়গায়, তখনই বুঝে নিতে হবে বিন্যাসের কনসেপ্ট আসছে, অর্থাৎ পারমুটেশন দিয়ে আমাদের করতে হবে। তাহলে বিন্যাস আর সমবায় আসলে ব্যাপারটা কি আমি বোঝাতে পেরেছি। এরপর আমরা চলে আসছি যে মানে কম্বিনেশনটা দেখো। কম্বিনেশন তো হলো, বিন্যাস হলো, এটা মুছছি, মূল টপিকে এবার আসি। আজকে আমরা পড়বো হচ্ছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিন্যাস। এরপর চলে আসো বিন্যাস সংক্রান্ত নানা রকম সূত্রাবলীটা। তাহলে কি বলছি, বিন্যাস সংক্রান্ত সংক্রান্ত নানা রকম বা বিভিন্ন সূত্রাবলী, বিভিন্ন সূত্রাবলী। কি সেটা দেখো, ধরো তুমি একটা কাজ, কোনো একটা কাজ এম প্রকারে সম্পন্ন করছো, আবার অপর কাজটা তুমি এন এন ভাবে, এন সংখ্যক ভাবে সম্পন্ন করছো। তাহলে তুমি যে মোট কাজটা সম্মিলিত ভাবে কত রকম ভাবে সম্পন্ন করছো, এম গুণ এন, এটাই হচ্ছে প্রথম সূত্র। তাহলে কি বললাম, কোনো একটি প্রক্রিয়া বা কোনো একটি কাজ, কোনো একটি কাজ, কোনো একটি কাজ এম প্রকারে ও অপর কোনো একটি কাজ এন প্রকারে কোন একটি কাজ এম প্রকারে এবং অপর কোন একটি কাজ এন প্রকারে সম্পন্ন করলে বা করা হলে সম্মিলিতভাবে কাজটি সম্পন্ন করা হয়েছে, সম্পন্ন করা হয়েছে এম গুণ এন প্রকারে। দেখো জিনিসটা কি, এই সব হচ্ছে চ্যাপ্টারটাই হচ্ছে উদাহরণের চ্যাপ্টার। যত তোমরা বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করবে, ভাবতে শিখবে বাস্তব নিয়ে, সেই রকম ভাবে এই চ্যাপ্টারটা বলছে কোনো একটা কাজ এন প্রকারে এবং অপর একটা কাজ এন প্রকারে সম্পন্ন করা হলে সম্মিলিত কাজটি সম্পন্ন করা হয়েছে এম ইন্টু এন প্রকারে। ধরো একটা উদাহরণ যদি আমি দিয়ে দিই, তখন কি করবে, ধরো কলকাতা থেকে তুমি দিল্লি যাচ্ছ, কলকাতা থেকে তুমি দিল্লি যাচ্ছ, এবার কি করবে, কলকাতা থেকে দিল্লি যাচ্ছ কত রকম ভাবে যেতে পারো, দেখো একটা আমি যেতে পারি ট্রেনে করে যেতে পারি স্যার, একটা আমি যেতে পারি বাসে করে যেতে পারি স্যার, আর একটা যেতে পারি প্লেনে করে স্যার যেতে পারি, আর একটা কিসে যেতে পারি স্যার, আর একটা ধরো যেতে পারো হেঁটে। বলবে স্যার হেঁটে কলকাতা থেকে দিল্লি, আমি একটু এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, আর যেতে না যাওয়ার কি আছে, তোমার লাগুক না, টাইম লাগুক না, যেতে তো পারবেই, থেমে থেমে বা যা করে দেরি হয়তো লাগবে, তো ধরো এই চারটি উপায় যেতে পারবে। এবার বললো কলকাতা থেকে দিল্লি যেইটা যাবে, যখন ফিরে আসবে সেটা আর ইউজ করলে হবে না। তাহলে ভালো করে বোঝো, তুমি কলকাতা থেকে দিল্লি যাবে, চার রকম উপায়ে তুমি যেতে পারবে, তোমার যেটা ইচ্ছা সেটা চয়েস করে যাবে, কিন্তু যেই চয়েসটা নিয়ে তুমি যাবে বা যাতে করে তুমি কলকাতা থেকে দিল্লি যাবে, ফিরে আসার সময় সেইটা করে আর আসতে পারবে না। ধরো আমি প্লেনে করে আমি কলকাতা থেকে দিল্লি গেছি, তাহলে গেছি ক রকম উপায়ে, চার রকম উপায়ে, কারণ আমি মানে চারটের মধ্যে তুমি
যে কোনো একটা উপায়কে বেছে নিতে পারো তো, যেটা নিয়ে যাবে। কারণ একসাথে তো সবেতে যাবে না, ট্রেনেও যাবে, হেঁটেও যাবে, বাসেও যাবে, ট্রেনেও মানে প্লেনেও যাবে, এরকম তো নয়। তোমার চারটের মধ্যে একটা বেছে নিতে পারবো। কি রকম, কত উপায়ে 4 রকম, কারণ চারটে জিনিস আছে, তুমি একটা তার মধ্যে থেকে চয়েস করবে। কিভাবে করতে পারো, হয় এইটাকেও করতে পারো তুমি, নয় এইটাকেও করতে পারো, নয় এটাকেও, নয় এটাকেও, অর্থাৎ তুমি এদের চারটের মধ্যে যে কোনো একটাকে চয়েস করবে। সেটা তোমার কি রকম ভাবে হতে পারে, 4 রকম উপায় হতে পারে। আচ্ছা, এবার যখন ফিরে আসবে, শর্তটা কি বলেছে, ওইটা যেইটা দিয়ে যাবে সেইটা দিয়ে ফিরে আসতে পারবে না। ধরো গেছে প্লেনে করে, তাহলে ফিরে আসার জন্য আর কটা তোমার রাস্তা পড়ে রয়েছে, এই যে একটা, দুটো, তিনটে। তার মানে ফিরে আসার জন্য আমার তিনটে রাস্তা পড়ে রয়েছে। তার মানে আমার যাতায়াতের জন্য মোট কত রকম উপায় আমরা যে যাতায়াতটা করতে পারলাম, 12 উপায়। এটাই হচ্ছে বিন্যাস সংক্রান্ত প্রথম সূত্রাবলী। তাহলে যদি কোনো একটা এম প্রকারে সম্পন্ন হয়, অপরটা এন প্রকারে হয়, তাহলে সম্মিলিত হবে কাজটি এম ইন্টু এন প্রকারে। অর্থাৎ এই যে এইটা দিয়ে ভালো করে বুঝে নাও উদাহরণটা। কলকাতা থেকে দিল্লি গেছো, 4 প্রকারে যেতে পারবে, বা 4 প্রকারে যেতে পারবে, কিন্তু আসতে পারবে 3 প্রকারে, কারণ যেই প্রকারে যাচ্ছ সেই প্রকারে আসতে পারবে না, একটা প্রকার বাদ হয়ে যাচ্ছে। তার মানে মোট যাতায়াত কত রকম পাবে, 4 × 3 মানে 12 প্রকারে করতে পারবে। এটা চলে গেল বিন্যাস সংক্রান্ত সূত্রাবলীর প্রথমটা। এরপর যদি আমি দ্বিতীয়টা আসি, দ্বিতীয়টা কি না, ধরো n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বিভিন্ন বস্তু লেখো, বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুকে একযোগে নিয়ে বিন্যাস, একযোগে নিয়ে বিন্যাস। এইটা একটা সূত্র। দেখো এখানে বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো আমি। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুকে একযোগে নিয়ে বিন্যাস। আচ্ছা, ধরো n সংখ্যক বস্তু। এবার ধরো এই উদাহরণটা আমি যদি তোমাকে দিই, কোন উদাহরণটা, দেখো আমি একটা তোমাকে বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো বলেছি, তো তার জন্য আমি উদাহরণটা দেখাচ্ছি, দেখে নাও। এই যে n সংখ্যক, যদিও এখানে আমি বস্তু রাখতে পারিনি, যদিও এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি কি রয়েছে, খেলনা বাটির সেট, এই যে একটা কেটলি, কাপ দেখতে পাচ্ছ, এই যে কাপ, প্লেট, লাল রঙের একটা আর চামচ দেখতে পাচ্ছ, চামচটা এই যে দেখতে পাচ্ছ। কটা বস্তু আছে, 1 2 3 4 5টা। এবার বলেছে n সংখ্যক, আমি nটা ধরছি 5টাই আছে, অত তো আমার কাছে n সংখ্যক তো এনি 5টা ধরো এইরকম রয়েছে। এরপর কি করেছে, r সংখ্যক বস্তু তুলবে, 5টার মধ্যে থেকে তুমি r সংখ্যক জিনিস তুলবে। আচ্ছা, তুমি ম্যাক্সিমাম কটা তুলতে পারো, 5টা জিনিসের মধ্যে থেকে তুমি ম্যাক্সিমাম কটা তুলতে পারো, নিশ্চয়ই 5টাই তুলতে পারবে। 5টা জিনিস থেকে তো 6টা জিনিস তুলতে পারবে না। তাহলে ধরো আমি এই জিনিসটা তুলে নিলাম, তাহলে 5টা জিনিসের মধ্যে থেকে আমি একটাও তুলতে পারি। আমি ধরো এই দুটোকে তুলবো বলছি, দুটো তুলতে পারি। এরম ভাবে আমি মোট সর্বাধিক 5টাই তুলে নিতে পারবো। অর্থাৎ যটা বস্তু আছে তটাই আমি তুলতে পারবো, বা তার থেকে কম তুলতে পারবো, কিন্তু তার থেকে বেশি তুলতে পারবো না। তাহলে এইখান থেকে একটা কনসেপ্ট তাহলে চলে এলো কি, তাহলে এইখানে কি হচ্ছে, n সংখ্যক বস্তু, তার মানে nটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু r হতে হবে। কারণ কি, nটা বস্তু, n r এর সঙ্গে সমান হতে পারে, বা rটা ছোট হতে পারে n এর থেকে। কারণ আমি 5টার মধ্যে থেকে, এই যে উদাহরণটা দেখালাম, আমি দুটো তুলতে পারি, একটাও তুলতে পারি, আবার 5টাও তুলতে পারি। তাহলে এইটা বুঝতে পেরেছো। এরপর আমি বলছি যে n থেকে যেটা তুলছি, ধরো এখানে 5টা বস্তু আছে, এরপর আমি লিখতে লিখতে যাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো লেখা হয় কি, এই যে n সংখ্যক বিভিন্ন বস্তু, মানে n
বিন্যস্ত করছি, বিন্যাসের ইংরাজি হচ্ছে পারমুটেশন, তার জন্য এখানে হচ্ছে কালিটা চেঞ্জ করে দিন, তাহলে আরো হাইলাইট হবে। পি, আচ্ছা এখানে হচ্ছে আর, কারণ 8 সংখ্যক আমরা বস্তুকে একযোগে নেব। এবার এটা কি হবে দেখে নাও, ভালো করে বুঝবে জিনিসটা, ভালো করে বুঝবে, দেখে নাও, ভালো করে বোঝো। এই যে আবার দেখো 5টা বস্তু আছে, 5টা বস্তু আছে, জিনিস আছে, একটা তুলে নিলাম। কত রকম ভাবে উপায় তুলতে পারবো আমরা? আমি একটা তুলবো, 5 কত রকম উপায়ে তুলতে পারবো? আমি 5 রকম উপায়ে তুলতে পারবো। হয় আমি এটা তুলতে পারবো, হয় এটা তুলতে পারবো, হয় এটা তুলতে পারবো, নয়তো এটা তুলতে পারবো, নয়তো এটা। আমি 5 ভাবে তুলতে পারবো। তাহলে প্রথমটা কি, 5টা বস্তু থেকে আমি 5টাই মানে 5 রকম উপায়ে তুলতে পারি। ধরো এইটা আমি তুলে নিলাম, এই রেখে দিলাম, তুলে রেখে দিলাম। আর কটা রয়েছে? এর পরের বার যখন তুলবো তখন কত রকম উপায়ে তুলতে পারবো? একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ হয় এটা তুলবো, নয় এইটা, নয় এইটা, আর নয় এইটা। 4 রকম উপায়ে আমি তুলতে পারি। বুঝতে পারছো তো? 4 রকম উপায়ে তুলবো। ধরো এইটা তুলে নিলাম, তাহলে 5-এর পর হয়ে গেল 4। এরপর আবার যখন তুলবো তখন তো নিশ্চয়ই 3 রকম উপায়ে তুলতে পারবো, এই 3। তারপরে কত রকম? 2 রকম, তারপরে 1 রকম উপায়। তাহলে এখান থেকে বুঝতে পারছো n সংখ্যক বিভিন্ন বস্তু, তার থেকে r সংখ্যক একযোগে নিয়ে। তার মানে প্রথমে আমি কি লিখতে পারি, ম্যাক্স টু ম্যাক্স আমি n সংখ্যক থেকে আমি প্রথম চয়েস আমার কি হতে পারে, nটাই তুলে নিতে পারবো স্যার, n রকম উপায়। তারপরটা যেই একটা তুলে নিয়েছি তখন হয়ে যাবে n-1 রকম উপায়। আবার যেই একটা তুলে নিয়েছি n-1 এর পর হয়ে যাবে n-2, এরকম করে ডট 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 চলবে। 8টা তো বস্তু আছে, তখন তাহলে বলবে স্যার 8টা যখন তুলে নেবো তাহলে n-8 লিখবো। একদম এখানে ভুল করে ফেলবে। কি ভুল? ছোট্ট একটা ভুল করলে দেখো, যেটার জন্য পুরো অঙ্কটাই কেটে যেতে পারে। প্রথম পদে n ছিল, দ্বিতীয় পদে n-1, অর্থাৎ দ্বিতীয় পদে একটা মাইনাস হয়েছিল, মানে 1 কমেছিল। তৃতীয় পদে 2 তার মানে এইখানে তারপরে যদি পদটা হতো চতুর্থ পদে -3 হতো, তার মানে চতুর্থ পদে -3। পঞ্চম মানে পদে তাহলে তখন কত হতো, n-4। ষষ্ঠে n-5। তেমন আর এ কত হবে, নিশ্চয়ই n-r-1, কারণ একটা একটা করে তো কম হচ্ছে। দেখো দ্বিতীয় যদি 1 হয়, তৃতীয় যদি 2 হয়, চতুর্থ তাহলে 4 কম, চতুর্থ তাহলে 3 কম হবে, পঞ্চমে 4 কম হবে, তেমন আর এ r-1 হবে। তাহলে এটাই হয়ে যাচ্ছে npr। এটা আমি মুছছি এখানটা, বিন্যাসের বিভিন্ন সূত্রাবলী, এটা থাক হেডিংটা। তো এটা বুঝতে পারছো? তাহলে npr সমান এখান থেকে কি পেয়ে গেলাম, npr সমান n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু ডট 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 n মাইনাস আর মাইনাসে মাইনাসে +1। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে npr এটা পেয়ে গেলাম। এটা কি হলো, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুকে একযোগে নিয়ে বিন্যাস। তাহলে এটা একটা সূত্র, npr সমান, কিভাবে এটা লিখতে পারলাম এটা দেখে নাও। এখান থেকে এবার সূত্রগুলো আসল প্রতিষ্ঠা হবে। দেখো কিভাবে আমি প্রতিষ্ঠাটা করছি, দেখে নাও। যেহেতু এখানে আমি n>= 1 লিখেছি, ধরো এবার r এর জায়গায়, এটা তো হলো, এরপর আমি বলছি যে r এর জায়গায় 1 লিখি, মানে n বসিয়ে পাই। বলবে কেন স্যার? যখন আমি ধরো r সংখ্যকটা মানে n সংখ্যকটা মানে সবগুলো তুলে নিয়েছি, তখন এটা কি হয়ে যাবে, n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু তুলে নিয়েছি, মানে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তুকে একযোগে নিয়ে বিন্যাস। তার মানে npn,
তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 n মাইনাস n প্লাস ওয়ান। তার মানে এটা কত হয়ে যাচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 n মাইনাস n প্লাস ওয়ান মানে ওয়ান। তার মানে এগুলো কমতে থাকছে এক, তার মানে এর আগের টার্মটা কত ছিল নিশ্চয়ই দুই, তার আগের টার্মটা কত ছিল নিশ্চয়ই তিন। তাহলে এরম করে চলতে থাকছে, শেষ এক অবধি গেল। এইখান থেকে নিয়ে আসছে একটা নতুন জিনিস, এইটাকে দিস ইজ নাথিং বাট ইন ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে চিহ্নিত করি। এবার স্যার বলবে স্যার এই চিহ্নটা কি জিনিস, দেখো চিহ্নটা কি জিনিস এক্ষুনি বোঝাচ্ছি। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিভাবে লেখা হয়, ধরো 2 এর ফ্যাক্টোরিয়াল, শুরু করবে যেই সংখ্যাটা দিয়ে ফ্যাক্টোরিয়াল সেই সংখ্যাটা, শেষ করবে কোথায় গুণ দিয়ে দিয়ে লিখে এসে একে শেষ করবে, তাহলে 2 গুণ 1। ধরো 3 এর ফ্যাক্টোরিয়াল কত হবে 3 গুণ 2 গুণ 1। ধরো তোমাকে ধরলো 5 এর ফ্যাক্টোরিয়াল, তখন কি করবে 5 থেকে শুরু করবে একে এসে শেষ করবে, পরপর করে গুণ দিয়ে দিয়ে কমাতে কমাতে যাবে। 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। সেম ভাবে ধরো 10 এর বললো, তেমন 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। সেম ভাবে যদি বলে n এর, n ফ্যাক্টোরিয়াল মানে কত, তাহলে n গুণ n মাইনাস ওয়ান মানে কমতে কমতে যাচ্ছে n মাইনাস টু ডট 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 3 2 1। কারণ 1 অবধি নিশ্চয়ই তো এটা কোনো না কোনো জায়গায় গিয়ে 3 2 1 আসবেই, তাহলে এইটাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। দেখো এই জন্যই আমি n ফ্যাক্টোরিয়ালটা রেখেছি, এই যে এইখান থেকে বুঝে নিলে এটা মানেই তো n ফ্যাক্টোরিয়াল, ওই জন্য এটা n ফ্যাক্টোরিয়াল। তার মানে এইখান থেকে কি বুঝলে n p n এইটা সমান হয়ে যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা দুটো আসল জিনিস শিখে নিলাম। এটা মুছে আমি তোমাদের এটা ব্যাপারটা বোঝাচ্ছি যে বিন্যাসের সূত্রাবলী এইখানটা মুছছি। এটা তাহলে আর যোগে একসাথে নিয়ে যে বিন্যাসটা সেটা দেখে নিই। এরপর আমরা চলে আসছি npn সমান এটা লিখে নিলাম। এরপর আসল এতে চলে আসছি, দেখো এটা তো আমরা এখন লিখতে পারি যে n p r সমান, এটা যেমন ছিল লিখি আগে n ইন্টু n মাইনাস ওয়ান, যেটা এখান থেকে পেলাম এখন প্রমাণ করে, ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান, এটা তো পেলাম। আর নিচে কি লিখবো সেটা আগে দেখে নাও, এটা লিখলাম। এরপর আমি এক্সট্রা এখান থেকে কি লিখছি দেখে নাও। নিশ্চয়ই এর পরের টার্মটা কত হবে, তার জন্য আমি হাইলাইট করছি এইটা দিয়ে n মাইনাস আর, কারণ এক এক করে তো মাইনাস হচ্ছে। তারপরেরটা কত হবে n মাইনাস আর মাইনাস ওয়ান, আবার n মাইনাস আর মাইনাস টু, এরকম করে করে চলতে চলতে ডট 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 কত অবধি চলবে 3 2 1 এত অবধি চলবে। কারণ কোনো না কোনো সময় তো লাস্টে ওয়ানে এসে থামবে। এক্সট্রা তাহলে কি লিখেছি, এক্সট্রা দেখো লিখেছি এখান থেকে, এক্সট্রা লিখেছি কালো কালি থেকে, তাহলে ওইটা নিচে ভাগ করে দিই, কারণ এইটা মানেই তো এইটা লিখতে পারি আমরা। তাহলে এইটা এক্সট্রা লিখেছি মানে নিচে ভাগ করে দিই এটা ডট 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 3 2 1। আচ্ছা এটা তো দেখো তো n মাইনাস ওয়ান ডট 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 করে লেখা আছে, তার মানে n থেকে শুরু করে পরপর 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 গুণ দিয়ে দিয়ে লিখে একে গেছে। এটাকে তো আমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না স্যার? হ্যাঁ স্যার, কারণ n ফ্যাক্টোরিয়াল লিখতে কেন পারলাম, n এর পর থেকে n থেকে ছোট ছোট গেছে, যেমন এইটা দেখালাম, তাহলে এটা লিখতে পারি। আর এটা দেখো এইখান থেকে ছোট হতে হতে গেছে, কোথা থেকে গেছে n মাইনাস আর থেকে, তাহলে এটাকে তো আমি n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? হ্যাঁ স্যার লিখতে পারি।
তাহলে বুঝতে পারলে কি জিনিসটা হলো n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর উপরটা n ফ্যাক্টোরিয়াল কেন হলো আশা করি বোঝাতে পেরেছি। কারণ এইটা থেকে শুরু হয়েছে, কারণ শুরু যেখান থেকে হয় 5 থেকে শুরু হয়ে 1 এ গেছে মানে 5 এর ফ্যাক্টোরিয়াল, 3 থেকে শুরু হয়ে 1 এ গেছে মানে 3 এর ফ্যাক্টোরিয়াল, এইখান থেকে n মাইনাস আর থেকে শুরু হয়ে 1 এ গেছে মানে n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, আর n থেকে শুরু হয়ে 1 এ গেছে গুণ হয়ে হয়ে মানে n এর ফ্যাক্টোরিয়াল। দিস ইজ দ্য ভেরি ভেরি ভেরি, যত বড় বেশি বলো ভেরি দিয়ে এটা মনে রেখে দেবে। এটা যতক্ষণ বিন্যাস সমবায়, এটা হচ্ছে বিন্যাস সমবায়। যেমন একটা মানুষ হাত পা না থাকলেও সে তবু বাঁচতে পারে, যদি হৃৎপিণ্ড না থাকে তাহলে সে বাঁচতে পারবে না। সেরকম ভাবেই এটাকেও মনে রাখবে, এটা হচ্ছে বিন্যাস সমবায়ের হৃৎপিণ্ড। এটা সব জায়গায় ইউজ হবে, প্রথম থেকে বিন্যাস সমবায় যতক্ষণ শেষ হবে, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ এটা ইউজ করবো। তাহলে এন পি আর সমান কত, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা একদম ভালো করে মনে রেখে দেবে। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা পেয়ে গেলাম যে এন সংখ্যক বস্তুকে আর যোগে নিয়ে যে সূত্রটা হয় সেটা হচ্ছে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ইন ফ্যাক্টোরিয়াল। তার এরপর কি বলবো স্যার, সবই তো বললেন, 2 এর ফ্যাক্টোরিয়াল বললেন, 3 এর ফ্যাক্টোরিয়াল বললেন, তাহলে স্যার 1 এর ফ্যাক্টোরিয়াল কত? ই বাবা, এটাও জানো না? 1 ইন্টু মানে 1 এর পর তো আর যাওয়া যাবে না, তার মানে 1 এর ফ্যাক্টোরিয়াল 1। আচ্ছা স্যার তাই নয়, আমি মেনে নিলাম। আচ্ছা এবারে তো স্যার বলুন তো 0 এর ফ্যাক্টোরিয়াল কত? এবার তো আর বলতে পারবেন না 0 ইন্টু 1, কারণ 0 ছোট তো 1 নয়, 0 ছোট 1 কি? তখন বলবে না, কারণ আমি তো ছোট হয়ে হয়ে যাচ্ছি 1 অবধি। কিন্তু এবার স্যার 0 তাহলে কি লিখবো? নিশ্চয়ই কোনো একটা মানে লিখতে তো হবেই। তখন কি বলবো আমি 0 ইন্টু 1? একেবারেই নয়, তার মানে 0 হয়ে যাচ্ছে, আর এটা তো হবার এও নয়, কমিয়ে কমিয়ে 1 অবধি আসছি, আর 0 তো 1 এর থেকে স্যার ছোট। তাহলে কি করব? দেখো সবেরই ম্যাথ একটা লজিক্যাল সাবজেক্ট, সবেরই একটা লজিক আছে। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল আমরা কি দেখব, চলো এখানটা করে দেখে নেওয়া যাক। 0 ফ্যাক্টোরিয়ালটা কি দেখো, এনপিএন আমরা কি শিখেছি? এনপিএন এইটা এন ফ্যাক্টোরিয়াল শিখেছি, এই যে এই সূত্রটা এনপিএন সমান এন ফ্যাক্টোরিয়াল, এটা একটা আমরা শিখেছি। এবারে তাহলে এখানে আর এর জায়গায় এন বসিয়ে দাও। তাহলে এখানে যদি আর এর জায়গায় এন বসাও, দেখো তো এটা কত হচ্ছে। আর এর জায়গায় যদি এন বসিয়ে দাও তাহলে এন পি এন হয়ে যাচ্ছে, এন পি এন। ধরো আমি এটা এখানে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আরো তোমাকে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এখানে যদি আর সমান আমি এন বসিয়ে পাই, আর সমান যদি এন হয়ে যায় তখন কি হবে? এন পি এন। আর এখানে আর এর জায়গায় এন বসাবো মানে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর জায়গায় এন বসাবো এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, মানে এন মাইনাস এন মানে তো 0 ফ্যাক্টোরিয়াল, কারণ এন এন কেটে যাচ্ছে, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল। এরপর বলবে স্যার এইখান থেকে এন পি এন সমান পাচ্ছি এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, আবার এইখান থেকে এন পি এন পাচ্ছি এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন পি এন এর মানটার জায়গায় এন ফ্যাক্টোরিয়াল লেখো, এটা সমানই এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। ব্যাস, এতক্ষণ এবার ধরে নিয়েছো। এরপরে কি হবে? 0 ফ্যাক্টোরিয়ালটাকে এদিকে লেখো, আর এটা এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা কত হয়ে গেল? 1 না স্যার? হ্যাঁ স্যার 1। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে কত আমরা পেয়ে গেলাম? 1। এটা ভালো করে মনে রেখে দেবে, এমসিকিউ দিয়ে দিতে পারে। তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল মানেও 1, 0 ফ্যাক্টোরিয়াল মানেও 1। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল দেখে মনে হবে যে এটা কোনো মানে হয় না, ইম্পসিবল, যে 0 ইন্টু 1 তো হবে না, কারণ 1 তো 0 থেকে এমনি ছোট। এরকম যদি সাধারণ সংজ্ঞা যেটা হচ্ছে সেরকম হিসেবে যাও যদি, কিন্তু আসলে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাই জন্যই লেখা হয়। কেন লেখা হয় এখানটা তোমাকে এক্সপ্লেনেশন নিয়ে বা প্রমাণ করিয়ে দিলাম, ধরতে পারো। তো 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1,
আর এন পি আর সমান এটা এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এন পি আর সমান এটা পেয়েছি আমার ওই এন বস্তু থেকে আর সংখ্যক বস্তুকে একযোগে নিয়ে। তো এটা তোমরা টেলিগ্রামে নোটস পিডিএফটা পেয়ে যাবে, তাই জন্য আমি এটা তুলে নিই, স্ক্রিনশট মেরে নিই। চলো এরপর আসছি আমরা আর একটা নতুনে, সেই জিনিসটা কি একটু শিখিয়ে নেওয়া যাক। এটা মুছি। আশা করি ক্লাস ভালো লাগছে, আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো এরপর আমরা দেখে নেব যে আমরা তো এটা লিখতে পারি, দেখো তো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি শিখলাম, এই 4 স্যার, এই তো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা তো, হ্যাঁ স্যার। তাহলে দেখো তো এটা আমি এরকম লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 থেকে 1 অবধি শুরু হয়েছে, এটাকে তো আমি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ স্যার লিখতে পারেন। আচ্ছা তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে আমি তো এটা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। হ্যাঁ স্যার একদম লিখতে পারেন। তাহলে এরপর কি লিখবো, এটা 5 ইন্টু, এটাকে তো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দেখো 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1, এটা মানেই তো 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটাকে আমি 4 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি। তার মানে বুঝতে পারছো যে যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বলেছে সেইটা ইন্টু তার কম নাম্বার অর্থাৎ তার আগের নাম্বারটার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা লিখতে পারছি। সেম একইভাবে এন ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা তো লিখতে পারি যে এন ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, মানে এবার চলতে থাকবে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এরকম করে করে চলতে থাকবে। তার মানে এটা একটা শিখে নিলাম ইম্পর্টেন্ট একটা নোটস হিসেবে। তো সব নোটসগুলো একবারে একটা একটা করে লিখিয়ে দেবো। আর ধরো তোমাকে বললো -2 তার ফ্যাক্টোরিয়াল কত হবে, আমি কি বলেছি এক এক করে কমে কমে এসে পুরো শেষে এক আসবে, কিন্তু -2 এর থেকে এক যদি কমাও সেটা কোথায় চলে যাবে, -2 কম মানে কি, ধরো এই যে একটা সংখ্যা রেখা, যখন 2 এর থেকে কমাচ্ছ, বা ধরো যখন 3 এর ফ্যাক্টোরিয়াল করছো তখন কি করো 3 ইন্টু 2 ইন্টু 1 বাঁ দিকে আসছো কমাতে কমাতে, সেম ভাবে -2 থেকে 1 কমালে কত হয়ে যাবে -3, মানে বাঁ দিকটাই তো নেবো, -3 -4, কোনোদিনে কি প্লাস 1 আসবে না। তার মানে মাইনাস কোনো সংখ্যা অর্থাৎ ঋণাত্মক কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ইনভ্যালিড, অর্থাৎ মানে ইনভ্যালিড মানে কোনো অস্তিত্ব নেই বলতে পারো। তারপরে ধরো 1/3 বা 2/3 বা 6/3, এগুলো কি 6/3 বলা যাবে না, 6/3 মানেই তো 2 এর ফ্যাক্টোরিয়াল, সেটা হতে পারে, কিন্তু 1/3 2/3 এই যে ভগ্নাংশ গুলো পুরো মানে পিওর ফ্র্যাকশন গুলো কি হচ্ছে তোমার ওদেরও ফ্যাক্টোরিয়াল লেখা যাচ্ছে না, কেন কি, কারণ একেও তো ওরকম আমি পূর্ণ সংখ্যায় লিখে লিখে একে তো যেতে পারবো না। তাহলে যদি মানে তোমাদের সামারি হিসেবে যে নোটটা আমি সেটা লিখে দিই, তার মানে এটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে নোট হিসেবে তোমরা কি লিখবে, যেগুলো পরপর শিখলাম একবার দেখে নাও। নোট হিসেবে নোট এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথম আমরা কি শিখলাম যে সূত্রটা NPR এটা সমান কি হয়, হৃৎপিণ্ড বলেই দিয়েছি, n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ মনে রাখার ট্রিক্স হচ্ছে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল বাই এইটা মাইনাস এইটা নিচে তার ফ্যাক্টোরিয়াল হবে, n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে নোট 1। নোট 2 কি লিখবে না, জিরোর ফ্যাক্টোরিয়াল, জিরোর ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 ধরি, কারণ কেন ধরি একটু আগেই দেখিয়েছি। আর কি 3 নম্বর 1 এর ফ্যাক্টোরিয়ালকে তো 1 সেটা লিখছি না, আর n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, তারপরে তো এটা হচ্ছে। আর 4 নম্বর কি শিখলাম, যে কোনো নেগেটিভ নাম্বার বা কোনো ঋণাত্মক এবং ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল কোনো ঋণাত্মক
ঋণাত্মক সংখ্যা এবং ভগ্নাংশের ফ্যাক্টোরিয়ালের অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। এইটা হচ্ছে নোট হিসেবে, এই চারটে ভালো করে মনে রাখবে। এটাই হচ্ছে সামারি, এতক্ষণ যে এই যে এটা করালাম তার সামারি হচ্ছে এটা। তো আমি তাহলে স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা তো তোমাদের টেলিগ্রামে যাবে। তো তোমরা তাহলে স্ক্রিনশটটা নিয়ে নাও। চলো এরপরে আমরা নেক্সট যে টপিকটায় আসছি সেটা হচ্ছে, এটা তো বুঝে নিলাম। এরপর যেটা আমরা নেক্সট টপিকে আসবো সেটা ইন্টারেস্টেড টপিক। তো সেটাও আমরা অ্যানিমেশনের সাথেই দেখব। তো দেখো টপিকটা কি, প্রথমটা লিখছি, দেখে নাও টপিকটা। যে স্যার আপনি বললেন আগেরটা যে এন সংখ্যক বিভিন্ন বস্তু আলাদা আলাদা বস্তু থেকে আর সংখ্যক নিতে হবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা বস্তু। এবার আমি ধরছি যে প্রতিটি ভিন্ন নয়, অর্থাৎ সবগুলি ভিন্ন নয়, সবগুলি ভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর বিন্যাস। তাহলে এটা দেখো কি ব্যাপারটা বলছে, সবগুলি ভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তু থেকে, সবগুলো ভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর তোমার এটা নির্ণয় করতে বলেছে। বিন্যাসটা কিভাবে করবে এটা, প্রথম কথা হচ্ছে সবগুলি ভিন্ন নয়, মানে তোমাকে আগে উদাহরণটা দেখিয়ে দিই, তার জন্য এটা আমরা নিয়ে নিই। আগের দিন যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম, দেখো সবগুলো ভিন্ন নয় বলেছে, তার মানে কি হবে, এন সংখ্যক বস্তু থাকবে, সবগুলো ভিন্ন নয় মানে কিছু কিছু একই থাকবে। তো তার মানে দেখো তো আমার এই যে আগের দিনে যেমন উদাহরণটা নিয়েছিলাম, দেখো এই যে এটায়, এর মধ্যে এই দুটোতে একই, দেখতে পাচ্ছ, এই যে এটা আর এটা, এই দুটোতে একই জিনিস, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো তারপরে কি, এই যে থালা, দেখো এইখানেও তিনটে একই জিনিস আছে, তিনটে জিনিস দেখে নাও, এই যে তিনটে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে আবার এই দুটো একই জিনিস, অর্থাৎ এগুলো ভিন্ন নয়, একই জিনিস অনেকগুলো আছে, দেখতে পাচ্ছ দুটো এখানে। আবার এখানে দুটো কাপ, আর এইগুলো একটা একটা করেই আছে, এইটাও একটা রয়েছে কেটলি। তো তাহলে কি এখান থেকে শিখতে পারলে, যে প্রত্যেকটা বস্তু আলাদা নয় এমন এন সংখ্যক বস্তু থেকে, এবার এখানে যটা সংখ্যক আছে আলাদা আলাদা, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা টাইপের বস্তু আছে, যাদের মধ্যে এক একটা বস্তু, এক একটা টাইপের বস্তু দুটো করে বা তিনটে করে রয়েছে। এবার এর মধ্যে থেকে কিছু সংখ্যক নিয়ে আমার বিন্যাস হবে, আর সংখ্যক নিয়ে, এগুলো কি করে করব, তো দেখো এবার দেখে নেওয়া যাক। চলো তাহলে এখানে মোট কটা বস্তু আছে, এখানে আমরা তাহলে মোট দেখলাম সাতটা বস্তু আছে, তার মধ্যে কটা কাপ আছে, এই যে কাপ আছে হচ্ছে দুটো, দুটো নয় তিনটে, এই যে তিনটে, দেখতে পাচ্ছ তিনটে, তিনটে কাপ। আচ্ছা, তিনটে বড় কাপ, দুটো ছোট কাপ, দুটো চামচ, আর কি রয়েছে, এই যে তিনটে থালা। তাহলে মোট কত রকমের কাপ জিনিস রয়েছে, 7 রকমের জিনিস, তার মধ্যে মোট কটা আছে, 1 2 3 4 5 6, দুটো দুটো এই যে ছোট কাপ, তিনটে বড় কাপ,
মানে হয়ে যাচ্ছে এখানে 5টা, এখানে একটা লাল 6টা, 7টা, 3টে থালা 10টা আর 2টো চামচ 12টা। তাহলে আমার কাছে মোট জিনিস হচ্ছে 12টা। তাহলে মোট আমরা জিনিস তাহলে কি দেখে নিলাম? 12টা। এর মধ্যে কটা তাহলে আমরা কাপ গুনলাম? 3টে কাপ, বড় কাপ। আচ্ছা, আর কি দেখলাম? 2টো ছোট কাপ। আর কি দেখলাম ছবিতে? যে 3টে বড়, 2টো হলো 2টো চামচ, এটা হচ্ছে চামচ। আর 3টে থালা। তাহলে এবার এইখান থেকে যে বিন্যাসটা কিভাবে হবে সেটা দেখে নাও। আমরা যে 12টা যে বস্তু আছে, 12টা বস্তু আছে, তো সেখান থেকে তো আমি 12 রকম ভাবে তুলতে পারি। মানে এই যে এক একটা বস্তু, দেখো তো, এই যে এক একটা বস্তু আমি তুলেছি, এই যে আমি যে এই যে এক একটা বস্তু তুলেছি, তাহলে দেখো, বুঝতে পারছো তো? এখানে মোট আছে 12টা, গুনে দেখিয়ে দিলাম। তার মধ্যে কটা এগুলো একই আছে দেখে নিয়েছো। তাহলে এবার 12টা থেকে আমার বিন্যাস করছি। দেখো 12টাকে তো আমি কিভাবে লিখতে পারি, কত রকম ভাবে বিন্যাস করা যায়। 12 ফ্যাক্টোরিয়াল, কারণ 12টা থেকে আমি 12 ফ্যাক্টোরিয়াল রকম ভাবে আমি 12টা জিনিস তুলতে পারবো। আচ্ছা, এবারে বলেছে সবগুলি ভিন্ন নয়। ভিন্ন নয় মানে এইগুলোতে একই রয়েছে আমার। আর কিন্তু আমি কাউন্টের সময় তো গুনে ফেলেছিলাম 12 ফ্যাক্টোরিয়ালের মধ্যে, এগুলো সব আমি গুনে ফেলেছিলাম, কিন্তু এগুলো তো এক আলাদা নয়, আমাকে তো আলাদার মধ্যে আমাকে দেখতে হবে। তো এগুলো তো আমার একই, সেইগুলো আমি 12 ফ্যাক্টোরিয়ালের মধ্যে গুনে নিয়েছিলাম। ভালো করে বুঝবে। আবার কি বললাম? একই নয় তো এগুলো, মানে এগুলো মানে একই একই রয়েছে, অর্থাৎ আলাদা নয়। এটা তার মানে আলাদা নয়। 3টে জিনিস এমনই আছে যেটা ভিন্ন নয়। আবার এরকম 2টো জিনিস আছে যেটা ভিন্ন নয়, মানে একই জিনিস 2টো আছে। আবার এখানে 2টো একই জিনিস, আবার 3টে একই জিনিস। সেম ভাবে তার মানে এখানে আমার লিখেছি কি 12টা আলাদা জিনিস হিসেবে, আমি তাই জন্য 12টার ফ্যাক্টোরিয়াল লিখেছি। কিন্তু একই জিনিস তো আমার এর মধ্যে ঢুকে গেছে, তাহলে যেগুলো ঢুকেছে সেগুলোকে নিশ্চয়ই ভাগ করে দাও। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল একটা, এখানে 2 ফ্যাক্টোরিয়াল একটা, এখানে 2 ফ্যাক্টোরিয়াল একটা, এখানে 3 ফ্যাক্টোরিয়াল একটা। আশা করি এবার বোঝাতে পেরেছি। এবার যেটা উত্তর হবে সেটা, ধরো আর একটা যদি তোমাকে উদাহরণ দিয়ে দিই। ধরো ধরো এবার পেনের উদাহরণ দিচ্ছি। এই যে একটা পেনের আমার কাছে বান্ডিল ধরো রয়েছে, দাঁড়াও, এই যে পেনের বান্ডিল গুলো রয়েছে, এখানে কি রয়েছে দেখো। এই যে এতগুলো আমার কাছে পেন রয়েছে, এতগুলো পেন রয়েছে। কটা রকম রঙের পেন রয়েছে দেখো। এই 3টে রং একই, সবুজ টাইপ। এইটা একটা আছে আলাদা টাইপ, এটাও একটাই আছে আলাদা টাইপ, হলদে রঙের। আচ্ছা, এইগুলো হলো। এই 3টে আছে ব্লু রঙের, আর এই দুটো আছে পিঙ্ক বা গোলাপি রঙের। এবার আমি কি করব, এইগুলোকে নিয়েও আবার সেই সেম ভাবে বিন্যাস করব। মোট কটা পেন আছে আমার কাছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার 10 রকম কালারের পেন আছে। তাহলে এখানে লিখে নেওয়া যাক, যেটা আমরা দেখে নিচ্ছি সেটা 10টা কালারের পেন আছে, 10টা পেন। আচ্ছা, না 10টা বললে ভুল হবে। তোমার কালার তো আছে কটা, এই যে একটু বোঝানোটা ভুল হয়ে গেল। দেখো একটা টাইপ কালার, দুটো, মানে 10টাই ধরতে পারো। এই যে দেখে নাও, তাহলে আমি 10টা রঙিন পেন দেখতে নিয়ে পেয়ে গেলাম। 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আর একটা পড়ে গেল। তার মানে 10টা আমি রঙিন পেন দেখতে পেলাম। রঙিন পেনের মধ্যে এবার কটা কি রকম পেন আছে দেখো। ব্লু আছে 3টে, 10টা রঙিন পেন। ভালো করে বুঝবে, 10টা পেন রঙিন।
বা 10টা রঙিন পেন। এবার কি আছে, ব্লু। ব্লু আছে কটা, কারণ এগুলো তো রিপিট, দেখে নাও। ব্লু আছে 3টে, তাহলে ব্লু আছে 3টে, এখানে লিখে দাও। আচ্ছা, এরপর পিঙ্ক আছে 2টো, এই যে পিঙ্ক আছে 2টো পেন, তাহলে পিঙ্ক 2টো রেখে দাও। গ্রিন আছে কটা, 3টে, এই যে 1টা 2টো 3টে, তাহলে গ্রিন আছে 3টে। ইয়েলো আছে 1টা, ইয়েলো 1টা, অর্থাৎ এগুলো আর রিপিট নয়। এই যে দুটো আছে, এই দুটো রিপিট নয়। তাহলে এটা হচ্ছে বেগুনি ধরনের কালার, আর এটা হচ্ছে হলুদ অর্থাৎ ইয়েলো কালার। তো ইয়েলো আছে 1টা, আর এটা 1টা আছে। যেগুলো বাদ বাকি সেগুলো আছে একটা করেই, মানে আলাদা আলাদাই রয়েছে, সেগুলো আর লেখার দরকার নেই। তাহলে রিপিট আছে এগুলো। তাহলে 10টা রঙিন পেন আছে, তাদের মধ্যে ব্লু আছে 3টে, পিঙ্ক আছে 2টো, গ্রিন আছে 3টে, আর বাদ বাকি যে আলাদা রঙের আছে। তাহলে 10টা রঙিন পেন কত রকম ভাবে তো আমরা সাজাতে পারি, বা কত রকম ভাবে আমরা তুলতে পারি, 10 ফ্যাক্টোরিয়াল ভাবে। এবার বলেছে 10টার মধ্যে থেকে 3টে ব্লু, 2টো পিঙ্ক, 3টে গ্রিন, আর বাদ বাকি আলাদা। আচ্ছা, এখানে যে 10 ফ্যাক্টোরিয়াল ভাবে আমরা সেগুলোকে তুলতে পারি, এর মধ্যে তো নিশ্চয়ই ইনক্লুড হয়ে আছে যে এগুলোকে আমরা আলাদা আলাদা ধরে করেছিলাম, কিন্তু বাট সেটা তো আদৌ একই, মানে আলাদা নয়, কারণ 3টে তো ব্লু, 2টো পিঙ্ক, অর্থাৎ ওইগুলো একই হয়ে আছে। তাহলে সেগুলোকে নিশ্চয়ই ভাগ করে দেবো আমরা। তাহলে দেখো 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এইগুলো ভাগ করে দিয়ে ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা যে উত্তর হবে সেটাই উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা তাহলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও। এরপর তাহলে আমরা মেন ভাষাটা দিয়ে বুঝিয়ে দিই, এটা তো উদাহরণ দিয়ে বোঝালাম। এরপর তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ধরো এনটা বস্তু আছে, এনটা বিভিন্ন সংখ্যক বস্তু, তা থেকে আর নিচ্ছি, আর একযোগে নিচ্ছি। এবার কি বলে দিয়েছে যে পি সংখ্যক বস্তু আছে, এ সংখ্যক বস্তু আছে, পি সংখ্যক একইটা বস্তু আছে, মানে পি সংখ্যক মানে কি 3টে, অর্থাৎ 3-এর জায়গায় আমি পি লিখেছি, বস্তু আছে এক্স, মানে এক্স এক্স রকমের পি সংখ্যাটা বস্তু আছে। কিউ সংখ্যক বস্তু আছে ওয়াই টাইপ, অর্থাৎ 3 রং ধরতে পারো। আর পি কিউ আর আর সংখ্যক বস্তু আছে জেড টাইপ, মানে এইরকম গ্রিন টাইপের আছে ধরো। তাহলে তাদের মধ্যে থেকে মোট তো আছে এন সংখ্যকটা, তাহলে তাদের মধ্যে থেকে বিন্যাসের সংখ্যা, অর্থাৎ বিন্যাস কত হয়ে যাবে, এন ফ্যাক্টোরিয়াল বাই পি সংখ্যক এক্সট্রা আছে, মানে যেগুলো রিপিট হচ্ছে সেগুলোকে আমার নিচে আবার করতে হবে। এটা হয়ে যাচ্ছে মূল কনসেপ্ট, মানে যেগুলো সেম আছে সেগুলো নিচে আবার ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে হবে। তো সেটা আশা করি এবার বোঝাতে পেরেছি। কি বুঝেছো তো তোমরা? যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে লিখবে যে বুঝেছি। তো এত সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এটা তোমাদের স্ক্রিন, এটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাচ্ছ। চলো এবার এটা মোছা যাক। এরপর বলেছে এন সংখ্যক বস্তু থেকে, এটা বাদ দাও, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে
আর সংখ্যক বস্তুর বিন্যাস যেখানে আটটা পুনঃস্থাপন করা যাবে। আর সংখ্যক বস্তুর বিন্যাস যেখানে আর বার আর পুনঃস্থাপন ভাবে রাখা যায়। অর্থাৎ ধরো তোমাকে এই যে 10টা পেনের উদাহরণ দিয়ে দেখালাম, এই যে ধরো এই যে 10টা পেন, এই যে 10টা পেন। এবার এর মধ্যে কি বলেছে যে যেটা তুলে নেবে সেটা আবার রেখে দিতে হবে, তাই জন্যই পুনঃস্থাপন কথাটা লেখা আছে। এই যে পুনঃস্থাপন কথাটা লেখা রয়েছে, মানে যেটা তুমি তুলে নিচ্ছ সেটা রেখে দেবে। এইখান থেকে আমি কত রকম ভাবে টানতে পারি? 10 রকম ভাবে স্যার টানতে পারি। কেন পারি? কারণ 10টা টাইপের পেন, রঙিন পেন আছে। আচ্ছা, এগুলো আমি আলাদা আলাদা যেগুলো সেগুলো নিচ্ছি, তাহলে আরো বোঝাতে সুবিধা হবে। 10টার জায়গায় ধরো আমি 5টা নিয়েছি। এই যে 5টা তো পুরো সব ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কালার দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে থেকে বললো তোমাকে টানতে, তুমি কত রকম ভাবে টানতে পারবে বা তুলতে পারবে? 5 রকম ভাবে। কারণ এটাও টানতে পারো তুমি, এটাও টানতে পারো, এটাও টানতে পারো, এটাও টানতে পারো, আবার এটাও টানতে পারো। তার মানে আমি 5 ভাবে টানতে পারি। প্রথমবার যে তুমি কত ভাবে তুমি সেটাকে নিতে পারো? 5 ভাবে। আচ্ছা, 5টাই আছে বলে 5 ভাবে নিতে পারো। এবার বললো একটা টেনে নিয়েছি, টেনে নিয়েছি, তাহলে এখন কটা পড়ে আছে? 4টে। এখন তাহলে 4টে পড়ে আছে, মানে 5 ভাবে আমি টানতে পারলাম প্রথমবার। দ্বিতীয়বার যখন টানবে সেটাকে আবার পুনঃস্থাপন করে দেবে। এই যে এটা রেখে দিয়েছিলে, বাদ দিয়ে টেনে নিয়েছিলে, আগে কি হচ্ছিল এটাকে বাদ দিয়ে দিচ্ছিলে, এরপর এই 4টে থেকে টানতে হচ্ছিল, কিন্তু এবার কি হবে এইটাকে আবার পুনঃস্থাপন করে দেবো। অর্থাৎ এটাকে আবার আমরা এতে রেখে দেবো, দিয়ে আবার টানবো। তাহলে আবার তোমার টানার সম্ভাবনা কত? মানে আবার 5 রকম ভাবেই টানতে পারবে। ধরো এইটাকে এবার টেনে নিও, বা এইটাকে, এর মধ্যে থেকে কি 5টা আছে, মানে তুমি 5 রকম ভাবেই আবার টানতে পারবে। ধরো এবারে এইটা আমি টেনে রেখে দিলাম, তাহলে দ্বিতীয়বারও আমি কত রকম ভাবে 5 রকম ভাবে টানতে পারলাম। আবার এইটাকে এরকম করে রেখে দিলে, পুনঃস্থাপন করে দিলে, আবার যখন টানবে তখনও তো তৃতীয়বার 5 রকম ভাবে টানতে পারবে। তাহলে এরকম করে করে কি হবে? চলতে থাকবে। কত? যেহেতু 5টা বস্তু আছে, মানে 5 5 5 5 5, অর্থাৎ 5⁵ এতবার হবে। বুঝতে পেরেছো? এরপর যদি আমি সেম ভাবে উদাহরণটা এবার দিই, ধরো এনটা বস্তু আছে, এন থেকে প্রথমে এন বারই টানতে পারবে। এরপর কি করবে? এনটা বস্তু, তার মধ্যে থেকে এন বার টানতে পারবে। তারপরে কতবার পুনঃস্থাপন করে দিলে, যেটা আর, মানে তোমাকে তো আর সংখ্যক বস্তু তুলতে হবে, বিন্যাস করতে হবে। ধরো বলেছে এনটা তুলে নিলে, তারপর আবার যখন পুনঃস্থাপন করে রেখে দিলে, তখনও তো আবার যে টানার সম্ভাবনা, তুমি এন প্রকারই টানতে পারবে। আবার তুমি সেটাকে টেনে আবার তুমি এখানে রেখে দিলে, যেমন উদাহরণে দেখালাম, আবার সেটাকে এন ভাবে তুলতে পারবে। তো তাহলে এটা কত হয়ে যাবে? ডট ডট করে চলতে থাকবে। তার মানে এটা n⁴ বার হয়ে যাবে। কারণ কি? তোমাকে আর সংখ্যক বারই তো বিন্যাস করতে বলেছে এখানে। আর এখানে যেহেতু 5 সংখ্যক বার বিন্যাস করতে বলেছিল, তাই জন্য আর মানে 5⁵ হয়েছিল। তো আশা করি বোঝাতে পেরেছি। ধরো তোমাকে n সংখ্যক বস্তু আছে, তোমাকে বললো দুবার করে টানবে, তাহলে তার সম্ভাবনা কত? তাহলে n × n সমান n²। ধরো তোমাকে 3বার টানতে বলেছে, n × n × n, কখন? শর্তটা হচ্ছে পুনঃস্থাপন করে করে যখন টানবে, তাহলে n³। তেমন তোমাকে আর সংখ্যক বস্তুর বিন্যাস তখন কি হবে? n⁴। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এটা একটা শিখে নিলাম, ইম্পর্টেন্ট একটা সূত্র। এটাও তোমরা দেখে নাও, আমি টেলিগ্রামে দিয়ে দেবো এটা। আর এগুলো দেওয়ার দরকার নেই, তোমরা বইতেও পেয়ে যাবে ভালোভাবে। এরপরে আমরা আসছি, এগুলো আমাদের হয়ে গেল। এরপর আসছি শর্তারোপিত বিন্যাস। শর্তারোপিত বিন্যাস, শর্তারোপিত বিন্যাস জিনিসটা কি দেখে নাও। শর্তারোপিত মানে কি? ধরো তুমি
এনটা বস্তু থেকে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস যেখানে এন সংখ্যক বস্তু কখনোই থাকবে না। তাহলে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস যেখানে এন সংখ্যক বস্তু কখনোই থাকবে না। ধরো তোমরা উদাহরণ দিয়ে বোঝাই, 30 জন তোমরা পড়তে গেছো, সেখানে বলেছে 30 জন ছাত্রছাত্রী থেকে আমাকে 5 জন ভালো ছাত্রছাত্রী বাছতে হবে, যাদের মধ্যে 2 জন হচ্ছে, এবার আমি বলে দিলাম যে যাদের মধ্যে ধরো 3 জন হচ্ছে একদমই ভালো না, তার মানে তাদের তাকে বাদ দিয়ে দেবো, কারণ এমনই বস্তু এম সংখ্যক বস্তু কখনোই থাকবে না। 30 জন ছাত্রছাত্রী আছে, 5 জনকে তাদের মধ্যে বাঁচতে হবে যাতে ভালো হয়। এবার বললে যে আমি আগে থেকেই বলে দিলাম যে 3 জন ছেলে আছে, যেমন শ্যাম, রাম আর ধরো গণেশ, 3টে ছেলে আছে সেখানে, বা 3 জন কি হয়েছে, 3 জনের মধ্যে কেউই ওরা ভালো নয়, 3 জনই ভালো না, আমি আগে থেকেই বলে দিলাম। তাহলে তো আগে থেকেই বাদ দিয়ে দেবো, মানে এন সংখ্যক বস্তু কখনোই থাকবে না, মানে এইখানে 30 জন থেকে না আগেই 3টে বাদ দিয়ে দেবো, কারণ ওরা তো আমরা বলেই দিয়েছি যে আগে থেকে খারাপ, যে স্যারের কথা শোনে না, স্যারের পড়া করে আসে না রোজের, নেশা পান করে স্যারের ক্লাসে ঢোকে, মানে স্যারের যখন পড়ায় তখন ঢোকে ছাত্রটা নেশা পান করে, তো তাহলে সেই ছাত্রগুলো বাজে, নিশ্চয়ই তারা ভালোর মধ্যে পড়ছে না, তাহলে তাদেরকে অবশ্যই নেবো না, তাহলে সেটাই বলছে। তাহলে 3 জনকে বাদ দেবো, পি মানে পারমুটেশন বা বিন্যাস করব কাদের মধ্যে, 5 জনের মধ্যে। এবার 5 জনের মধ্যে বিন্যাসটা যে করব, তাহলে 5 করে দেবো, তার মানে এদের মধ্যে থেকে 5কে বিন্যাস করব, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম যে শর্তারোপিত প্রথম যে বিন্যাসটা। তাহলে 30 জন ছিল, তার মধ্যে 3 জনকে বলে দিয়েছি খারাপ, মানে 3 জনকে নেবই না, তার মধ্যে থেকে যে বিন্যাসটা পাওয়া যায় কত রকম হবে। তাহলে সেম ভাবে এখানেও এনটা বস্তু আছে, তার মধ্যে থেকে এমটাকে নেব না, এম সংখ্যক কখনোই থাকবে না, তার সাথে পারমুটেশন হবে কত, আকার। তাহলে এইটা হয়ে যাচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয়টাও দেখে নাও, সেম থাকবে, এন সংখ্যক বস্তু থেকে যা লেখা আছে সেম, আর এম সংখ্যক বস্তু এইখানটা হবে এম সংখ্যক বস্তুকে সর্বদা নিতে হবে, এম সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। এবার তাহলে এখানে কি করব দেখো, এম সংখ্যক বস্তু অবশ্যই থাকবে মানে কি, তোমার 30 জন ছেলে আছে ছাত্রছাত্রী, 5 জন ভালোকে নিতে হবে। এবার আগে থেকে আমি বলে দিয়েছি যে 3 জন হচ্ছে ভালো, তাদের নিতেই হবে, তার মানে আমাকে তাহলে 3 জনকে বাদ দিয়ে দেবো, কারণ আমাকে বাঁচতে হবে, আর তারা তো 3 জন এমনিতেই ভালো হবে, তার মানে তাদের 3 জনকে তো নেবই, তার মানে বাদ বাকিদের থেকে আমি নির্বাচনটা করবো, 3 জনকে বাদ দিয়ে দিয়ে এবার বাদ বাকিদের থেকে নির্বাচনটা করব। তাহলে বাদ বাকি, তাহলে 30 থেকে 3টে বাদ দিয়ে দেবো, কারণ ওরা তো ভালোই, ওদেরকে আমাদের নিতেই হবে, তাই জন্য বাদ দিয়ে দিলাম। আর কজনকে নেবো, 5 জনকে, 5 জনের মধ্যে আমি 3 জন তো ভালো বলেই দিয়েছি, তার মানে সেই 3 জনকে তার নির্বাচন করার দরকার নেই, সেগুলোকে আমি নেবই, তার মানে সেটা 5 জন থেকে এই যে 3 জনকে বাদ দিয়ে দিই, কারণ 3 জনকে তো নেবো, এবার কোন 2 জনকে এবার নেবো সেটা নির্বাচন। তাহলে আমাকে 27 জনের মধ্যে থেকে আমাকে 2 জনকে বিন্যাস করতে হবে, কত রকম ভাবে বিন্যাস করা যায়, তাহলে এইটা 27p2 হয়ে যাবে। সেম ভাবে তাহলে যদি এটা দিয়ে লিখি n মাইনাস এম পি আর মাইনাস এম, এইটা হয়ে যাচ্ছে এম সংখ্যক বস্তু সর্বদাই থাকবে যখন, সেই ক্ষেত্রে তাহলে বোঝাতে পারলাম যে মানে এম সংখ্যক যে বস্তু থাকবে তারা থাকবেই, মানে এটা থেকে বিয়োগ, মোট যতজন আছে তা থেকে বিয়োগ দিয়ে দেবো, মানে তারা তো থাকবে, ওদের সঙ্গে কোনো আমার বিন্যাসের সম্পর্ক নেই, ওরা তো থাকছেই, বাদ বাকি যারা আছে তাদের সঙ্গে তো আমার বিন্যাসটা করতে হবে। আর এটাও সেইভাবে একইভাবে এরকম ভাবে এইখানটা এলো। তাহলে আশা করি বোঝাতে পেরেছি শর্তারোপিত দুটো টপিক, এটা স্ক্রিনশট মেরে নাও। আর এর পরের টপিকটাও বোঝাচ্ছি, এটা তোমাদের টেলিগ্রামে যাবে।
পিডিএফটা। আচ্ছা, এটা একটু তুমি করে নাও, এখানে একটু কারেকশন করো, এন সংখ্যক বিশেষ বস্তু লিখে নাও। কারণ এন সংখ্যক বস্তু মানে সেটা তো আবার তাদের মধ্যে আবার পারমুটেশন হয়ে যাবে। তাহলে এটা বিশেষ করে নাও, তবে তোমরা এটা এন পি আর এটা হিসেবে লিখতে পারবে। কারণ যখন তুমি এন সংখ্যক শুধু লিখছো, তখন কোন এন সংখ্যকটা সেটা এন সংখ্যকটা বুঝতে পারবে না, তখন আবার তোমাকে পারমুটেশন করতে হবে এনের সাথে। তো এইটাই আমরা পরেরটাই দেখবো। চলো, এটা হচ্ছে এম সংখ্যক বিশেষ বস্তু, মানে সেইগুলো তোমার নির্বাচন হয়ে গেছে। এই যে তিনটে যে বিশেষ বস্তু ভালো ছেলে বলেই দিয়েছি আগে থেকে, তাই জন্য এটা বিশেষ বস্তু মানে এটা হলো। আর যখন আমরা কিছু বলবো না যে এম সংখ্যক বস্তুকেই এই একই লেখা থাকবে, তখন খালি হবে এম সংখ্যক বস্তু সর্বদা থাকবে। এম সংখ্যক বিশেষ বস্তুর জায়গায় লিখবো এম সংখ্যক বস্তু সর্বদা থাকবে। তখন কি হবে, আর বাদ বাকিটা তো এই দিকটা একই লেখা থাকবে। তখন কি হবে, এটা তো বিশেষের জন্য থাকছেই, এন মাইনাস এম পি আর মাইনাস এম, এটা তো থাকছেই। এবার এম সংখ্যক যে বস্তুটা সর্বদা থাকবে, এবার এম সংখ্যকটা কাদের মধ্যে থাকবে, নিশ্চয়ই এম পি আর, সেই এম সংখ্যক বস্তু থেকে নিয়ে আমাকে আরটা তুলতে হবে। তাই জন্য আমরা লিখতে পারি তো এম পি আর। তাই জন্যই এটা বিশেষ আর এটা শুধুর মধ্যে তফাৎটা বুঝে নিলে। এটাও তোমরা স্ক্রিনশটটা মেরে নাও। আচ্ছা, এটা ঘুরিয়ে লেখা হয়ে গেছে একটু, আর পি এম হবে, মানে একই কথা। একই কথা মানে কি বলতে চাইছি, ওই একই মানে কনসেপ্টটা। কারণ এম সংখ্যক তো আমরা জানি না, তাহলে এটা একটু ঘুরিয়ে লিখে ফেলেছিলাম। এই যে এম সংখ্যক বস্তু সর্বদা থাকবে, মানে এইটা তো বিশেষের ক্ষেত্রে। আর এম সংখ্যক বস্তু সর্বদা থাকবে মানে হচ্ছে আর পি এম, এটা হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন, কারণ এম সংখ্যক বস্তু কোনগুলো তো আমরা জানি না, তাহলে সেই আর গুলো থেকে নি আমরা এমটাকে নির্বাচন করব, সেইটাই হবে এম সংখ্যক। তো এতটুকুই ছিল আজকের পুরো ফুল কনসেপ্ট দিয়ে দিলাম। কিসের না, এস এন দে বইয়েতে, মানে এস এন দে বই ধরন নয়, কারণ এস এন দে বইয়ের পরপর পরপর আমরা যে কনসেপ্টটা সেটা থেকে নিয়ে আমরা সিকোয়েন্স অনুযায়ী করিয়েছি। এবার অন্য বইয়ে অন্য সিকোয়েন্স হতে পারে, কিন্তু কনসেপ্ট এগুলোই। তো সিকোয়েন্সটা আমি এস এন দে বই ফলো করে করিয়ে তোমাদের করিয়েছি। আর তোমরা অন্য বইতে এর বাইরে কনসেপ্ট তো নেই কোনো। এরপর আসছে আমরা নেক্সট পার্টে আমরা আসবো কোশ্চেন নিয়ে। তো তার আগে কিছু একটা দুটো কোশ্চেন দেখে নেওয়া যাক। এই মেন হৃৎপিণ্ড একটা যে তোমার ফর্মুলাটা শিখেছি, সেই ফর্মুলাটা দিয়ে। চলো হৃৎপিণ্ড ফর্মুলা দিয়ে একটা, হৃৎপিণ্ড ফর্মুলা মানে বুঝতে পারছো এনপিআর এর যে ফর্মুলাটা। ধরো একটা অঙ্ক দিল, ধরো দিয়েছে NP5 সমান NP5 সমান 20 n ইন্টু NP3 কত হবে। NP5 মানে এটা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল সমান 20 ইন্টু এটাকেও লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে এইটাকে তো আবার লিখতে পারি n মাইনাস 5 n মাইনাস 4, তাই তো নাকি না, না এটা তো n মাইনাস 6, এক করে তো বাদ যাচ্ছে, তাহলে তো এটা n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল রইল। এটা সমান 20 ইন্টু 1 বাই n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4, মানে এক করে বাদ দিয়ে দিলে মাইনাস এক করলে তো n মাইনাস 4ই হয়ে যাবে। n মাইনাস 5, এবার n মাইনাস 6 এরকম করে করে চলবে, তাই তো। দেখো n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, আমি ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল মানে তো n ইন্টু n মাইনাস 1 এরকম করে চলবে। তার মানে n মাইনাস 5 মানে কি, n মাইনাস 5 আছে নিশ্চয়ই, এরপর n মাইনাস 6 হবে, এরপর n মাইনাস 7 হবে, ডট 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 করে চলবে, কারণ এক এক করে n মাইনাস 8